ভারী মেঘের ভেতর থেকে বড় বড় ফোঁটায় ঝরছে অবিরাম বৃষ্টি। রিও হুরারা নদীর কালো পানিতে আওয়াজ তুলছে ঝমঝম ঝমঝম। হাজার হাজার নালা দিয়ে পানি গড়িয়ে পড়ে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে নদীটাকে। একরত্তি বাতাস নেই। দুতীরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলোকে মনে হচ্ছে কালো পাথরের পাহাড়। নদীতে ভাসছে একটা উভচর বিমান। বাতাস নেই, তাই ঢেউও নেই, তবে স্রোত আছে, আর তাতেই মৃদু দুলছে বিমানটা। ফুলতে থাকা পানির দিকে অস্বস্তি ভরা চোখে তাকিয়ে আছে ওমর। তার পাশে আর পেছনে বসা তিন গোয়েন্দারও কারো চোখে অস্বস্তি, কারো শঙ্কা। উজান থেকে ভেসে আসছে আবর্জনা, উপড়ানো শ্যাওলা আর জলজ উদ্ভিদের দঙ্গল, মরা গাছ। ওরকম একটা গাছের জালে আটকে পড়েছে একটা বানর। মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে আর চিৎকারে গলা ফাটাচ্ছে। পাশ দিয়ে ভেসে গেল একটা ক্যানু। আগাগোড়া পলিথিন মুড়ি দিয়ে গলুইয়ে ঝুঁকে বসে দাঁড় বাইছে একজন লোক। স্রোতের মতো পানি গড়াচ্ছে বিমানের গায়ে। তালপাতার বেড়া দেয়া বড় একটা ঘর চোখে পড়তে আরো ভালো করে দেখার জন্যে এক পাশে জানালা সামান্য ফাঁক করলো ওমর। কয়লা কালো ছোট্ট এক টুকরো চারা মতো জায়গার ওপারে উঁচু জমিতে দাঁড়িয়ে আছে ওই কুড়েটা। এটাই হবে অনুমান করলো সে। হলে বাঁচতাম। এ অবস্থায় বেশি দূর এগোনো সম্ভব নয়। এত বৃষ্টিতে ওড়া যাবে না। নদী দিয়ে চালিয়ে গেলেও মরা গাছে গুঁতো লেগে তলা ফুটো হয়ে যাবার ভয়। জানালার ফাঁক দিয়ে বাড়িটা দেখলো মোসা। এর নাম ভিলা? হুহ! তুমি কি মার্বেল পাথরের পিলার আর সিংহ দরজা আশা করেছিলে নাকি? পিছন থেকে চিৎকারে দিল রবিন। অতটা খারাপ অবশ্য আশা করিনি। ভিলা নাম রাখা হয়েছে যার, সেটা এত সাধারণ একটা কুড়ে কল্পনাই করা যায় না আর কি। আর বৃষ্টিও যা শুরু হলো, বাপরে বাপ! নতুন দেখছো নাকি? কিশোর বলল। এমন ভঙ্গিতে কথা বলছো যেন আমাজন এলাকায় আর আসোনি। সেবার না কতদিন থেকে কত জনজনা ধরে নিয়ে গেলাম, কিন্তু এখানটাতে তো আর আসিনি। তাতে কি, এটাও আমাজন, গ্রীষ্মমণ্ডল, বৃষ্টি হবেই। তাই তো দেখছি, তা থামবে কখন? আমি কি জানি। এখানে বসে বকবক করে লাভ নেই। মুসার দিকে তাকালো ওমর। স্টিকটা ধরো তো, আমি নেমে গিয়ে জিজ্ঞেস করে আসি এটাই বুমারের বাড়ি কিনা। তথ্য যা পেয়েছে ওরা, তাতে জানা গেছে ক্রুজোয়াড়ো শহরের মাইল চারেক ভাটিতে নদীর কিনারে একটা খাড়ির ধারে সেজউইক বুমারের ভিলা। সেটাই খুঁজছে এখন। জায়গা ছেড়ে দিল ওমর। সরে এসে তার সিটে বসল মোসা। সাবধান, ওমর বলল। পানির নিচে চোরা পাথর থাকতে পারে, খোঁচা লাগিয়ে পেট চিরে ফেলো না। বিমানের নাক ঘুরিয়ে দিল মোসা। কোন রকম বিপত্তি না ঘটিয়ে নিরাপদে এনে তীরে ঠেকালো। মসৃণ বালিতে ঘষা খেল বিমানের পেট। মাটিতে লাফিয়ে নামলো ওমর। কয়েক ইঞ্চি কাদায় দেবে গেল পা। বিশ্রী দুর্গন্ধ বেরোলো ভস ভস করে। হাঁটতে গিয়ে দেখে পা তোলা কঠিন, এতই আঠালো। কয়েক জোড়া চোখ তাকিয়ে আছে ওর দিকে। বাড়ির কাছে যাওয়ার আগেই বেরিয়ে এলো ওরা। বেশিরভাগই ইন্ডিয়ান। বারান্দায় বসে থাকা একজন উঠে এলো। চেহারা দেখেই বোঝা যায় ফিরিঙ্গি। মিশ্র রক্ত আছে শরীরে। অবিশ্বাস্য নোংরা। দাড়ি গোফে ঢাকা মুখ। মাথায় দোমড়ানো স্লাউচ হ্যাট। শার্টের কোমর চিরে ফালা ফালা। ঢোলা একটা ক্যানভাসের প্যান্ট পরনে। কোমরে চামড়ার বেল্টে গোজা ইয়া বড় এক ছুরি। অতিমাত্রায় বুনো, তবে ওমরের হাসির জবাব হাসি দিয়েই দিল। বুয়েন্স দিয়াস সেনর। নতুন কারোর সঙ্গে দেখা হলে এই কথা দিয়েই শুরু করে ওখানকার লোকেরা। এর মানে হলো গুড ডে বা শুভ দিন। তারপর আলাপ জমানোর ভঙ্গিতে বলল ওমর, কুইমাল টিয়েম্পো, অর্থাৎ কি সাংঘাতিক খারাপ আবহাওয়া। এল টিয়েম্পো এস্তা মুই ইনসেকুয়েরো, জবাব দিল লোকটা। অর্থাৎ হ্যাঁ, আবহাওয়া সত্যি বড় খারাপ। মতবিনিময় শেষ করে লোকটার পিছু পিছু এসে তার ঘরে ঢুকলো ওমর। বড় বড় কয়েকটা রবারের তাল পড়ে আছে। লোকটার কাজ কি এখানে বুঝতে অসুবিধা হলো না। রবার ব্যবসায়ী। কথায় কথায় জানা গেল ওর নাম পুকিত কাসলার। বাবা ইংরেজ, মা এদেশি, ইন্ডিয়ান। ভালো ইংরেজি বলতে পারে। কথা বলতে সুবিধা হলো ওমরের। না, এটা সেজউইক বুমারের অর্কিড ভিলা নয়। তিনি থাকেন আরো মাইলখানিক উজানে। ভালো করেই তাকে চেনে প্রকৃত। অর্কিডের ব্যবসা করেন তিনি। তার লোকেরা জঙ্গলে রবার জোগাড় করতে গেলে মাঝে মাঝে দুর্লভ অর্কিড পেয়ে যায়, নিয়ে আসে। ভালো দামে বুমারের কাছে সব ফুল বিক্রি করে প্রকৃত।
অর্কিড ভিলা খুঁজে পাওয়া মোটেও কঠিন কিছু নয়। নদীর কিনার ধরে ওজনের দিকে এগোলেই আরেকটা বড় বাড়ি পাওয়া যাবে, তার ধারে বোমারের বাড়ি, দেখলেই জানা যাবে। বিমানে ফিরে এসে সঙ্গীদের জানালো ওমর, আরো মাইল খানেক যেতে হবে, ঠিক পথেই এগোচ্ছি। মুসাকে জিজ্ঞেস করলো, পারবে তুমি? উঠতে হবে? না, এত অল্প পথ ওড়ার আর দরকার নেই। গাছের জন্য বাড়িটা নাও দেখা যেতে পারে, বৃষ্টির মধ্যে হয়তো ওপর দিয়ে চলে যাব, কিন্তু দেখতে পাবো না। তার চেয়ে নিচেই থাকি, ধীরে ধীরে এগো, আমরা সবাই চোখ রাখছি। বেশি পানিতে বিমান ছড়িয়ে আনলো মোসা, ট্যাক্সিং করে এগোলো। জানালা খুলে তীরের দিকে তাকিয়ে রইল ওমর, রবিন আর কিশোর। ঠিকই বলেছে প্রকৃত, খুঁজে পাওয়া মোটেও কঠিন হলো না, দেখেই চেনা গেল। সরু একটা খাল ঢুকে গেছে ভেতরে, তীরে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে একটা বাড়ি, প্রকৃতর কুঁড়ের চেয়ে ভালো, কিন্তু ভিলা ভাবতে হাসি পায়। কাঠ আর গাছের গুঁড়ি দিয়ে তৈরি লম্বা একটা পায়ার নেমে এসেছে বাড়ির কাছ থেকে পানিতে। মাথায় বাঁধা রয়েছে বড় বড় দুটো ক্যানো আর একটা বাসলা কাঠের ভেলা, স্থানীয় নাম হলো ক্যালাপো। পায়ারে কাজ করছে কয়েকজন ইন্ডিয়ান। বিমানের শব্দে মুখ ফিরিয়ে তাকালো। এরকম জায়গায় থাকেন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে একজন আমেরিকান? বিশ্বাস করতে পারছে না রবিন, আশ্চর্য। এর চেয়ে খারাপ জায়গায়ও অনেক আমেরিকানদের দেখা পাবে তুমি, কিশোর বলল। এত অবাক হওয়ার কিছু নেই, ঘরে নিশ্চয়ই পোকামাকড়ের আড্ডা। না থাকলেই বরং অবাক হব। শুধু কি পোকামাকড়, আমার তো ধারণা বিষাক্ত সাপ বিচ্ছুরও অভাব হবে না। হোটেল বোধহয় এতটা খারাপ নয়, আশা করলো ওমর। সামনের দিকে তাকিয়ে আছে, জঙ্গলের মধ্যে হলেও শহর তো। তাছাড়া টুরিস্ট আসে শুনেছি আমি, এতটা খারাপ কি আর বানাবে? রবিন বলল, সোজা শহরে চলে গেলেই তো পারি। প্লেন নিয়ে যাওয়া উচিত হবে না, দেখলেই লোকে তাকাবে। নজর যতটা কম পড়া যায় ততই ভালো। রাখারও একটা সমস্যা আছে, হোটেলের কাছাকাছি যদি জায়গা না পাই। এখানে অবশ্য প্রচুর জায়গা, দেখতে দেখতে বলল কিশোর। প্লেন তো রাখা যাবেই, পাহারা দেওয়ার লোকের অভাব হবে না। বোমার এখন রাখতে দিলেই হয়। না দেওয়ার তো কোনো কারণ দেখি না। প্লেনটা শুধু রাখবো, আমরা তো আর থাকবো না, শহরে চলে যাব। যাব কি করে? রবিনের প্রশ্ন। হাঁটা ছাড়া গতি নেই। ভাবছি এই বৃষ্টির মধ্যে বনের ভেতর দিয়ে হাঁটা যাবে তো? ধরা যাক গেল না, তখন? বোমারের সাহায্য নিতে হবে। অত চিন্তা করছো কেন? তার সাহায্য তো নিতেই বলা হয়েছে আমাদের। পায়ের খালি দিকটাই বিমান নিয়ে গেল মুসা। লাফ দিয়ে নেমে গেল ওমর, দড়ি দিয়ে পায়ের সঙ্গে বেঁধে ফেললো বিমানের জানা, তারপর লিজ। ইঞ্জিন বন্ধ করে দিয়ে মুসাও নেমে গেল, তার পেছনে গেল কিশোর আর রবিন। বাড়ির বারান্দা থেকে নেমে এলেন লম্বা হালকা পাতলা এক শ্বেতাঙ্গ ভদ্রলোক। মিস্টার সেজুইক বুমার? জিজ্ঞেস করলো ওমর। হ্যাঁ, পুকিতোর মতো অতটা না হলেও বুমারও নোংরা। কাপড় চোপড়ের অবস্থা ভালো না, পরিবেশটাই বোধহয় নোংরা থাকার, কিংবা পরিষ্কার থেকে লাভ নেই। এটা জেনে অহেতুক কষ্ট করতে চায় না এখানে যারা বাস করে। বুমারের বয়স অনুমান করা কঠিন। অনেক হিসেব নিকেশ করে ওমরের মনে হলো 40 হতে পারে। এতটাই রোগাটে, দেখে মনে হয় সদ্য জন্ডিস কিংবা ম্যালেরিয়ায় ভুগে উঠেছেন। গায়ে মাংস বলতে গেলে নেই, হাড়ের উপর চামড়াটা কোনো মতে লেগে আছে। লম্বাটে মুখ, ঠেলে বেরোনো চোয়াল, বিশাল কপাল, নীল চোখ, লালচে অগোছালো চুল। কঙ্কালের মতো শীর্ণ একখানা হাত বাড়িয়ে দিলেন তিনি। ওয়েলকাম টু অর্কিড ভিলা। আপনি নিশ্চয়ই ওমর শরীফ, আর এরা আপনার অ্যাসিস্ট্যান্ট কিশোর পাশা, মুসা আমান, রবিন মিলফোর্ড। অবাক হচ্ছেন তো? নাম কিভাবে জানলাম, তাই না? আপনাদের আসার খবর আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। বাড়ি খুঁজে বের করতে অসুবিধা হয়নি তো? না, হেসে জবাব দিল ওমর। ম্যানি করে পৌঁছেছি খুব সহজেই। ওখান থেকে লোকাল এয়ার সার্ভিসের রুট ব্যবহার করে পোর্ট ভেল হতে পৌঁছালাম। আপনাদের অঞ্চলে ঢুকে নদীর প্যাচ দেখে অবশ্য মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল। একটার সঙ্গে আর একটা যেভাবে পেঁচিয়েছে, কোনটা যে আসল আর কোনটা তার শাখা মাঝে মাঝেই গুলিয়ে ফেলছিলাম। তবে আপনার বাড়ি খুঁজে বের করতে অসুবিধা হয়নি। বার দুয়েক নেমে জিজ্ঞেস করেই পেয়ে গেছি। গুড, পেয়েছেন যে সেটাই হলো আসল কথা। নিশ্চয়ই গোসল আর কাপড় চোপড় বদলানো দরকার। চলে আসুন, মালপত্র আনার লোক আছে। প্লেনটা এখানেই থাকবে?
থাকুক না, কোনো অসুবিধে নেই, পাহারা দিতে বলে দেব। বুমারের পিছু পিছু বাড়ির দিকে এগোলো সবাই। কাছে যেতে বাড়ির সামনে কাছের বেড়ায় পেরেক দিয়ে গাঁথা একটা সাইনবোর্ড চোখে পড়ল, অর্কিড ভিলা, সেজউইক বুমার। মলিন হয়ে এসেছে লেখাগুলো। এটা যে অর্কিড ভিলা সেটা বোঝানোর জন্য যেন বোর্ডের ঠিক নিচে দড়ি দিয়ে বিরাট একটা টব ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাতে একটা গাছ, অপূর্ব সুন্দর একটা নীল ফুল ফুটে আছে। ওমরকে সেদিকে তাকাতে দেখে জিজ্ঞেস করলেন বুমার, জানেন ওটা কি ফুল? নিশ্চয়ই অর্কিড। অর্কিড তো বটেই, তবে বনবাদরে পাবেন না, আপনা আপনি জন্মায় না, মিশ্র প্রজাতি। বীজ থেকে আমি জন্মিয়েছি। আমার জন্মানো ওরকম আরো কয়েকটা প্রজাতি দেখতে পাবেন এখানে। একটা আঙিনা ধরে চলেছে ওরা এখন। বাতাসে রাসায়নিক পদার্থের কড়া গন্ধ। কয়েকজন ইন্ডিয়ান, নিগ্রো আর মিশ্র রক্তের লোক কাজ করছে। অর্কিডের বাল্ব ছিঁড়ে নিয়ে নিয়ে ফেলছে একটা বিশাল চৌবাচ্চার পানিতে। সুন্দর ফুলগুলো ছুঁড়ে ফেলছে কাদায়। রপ্তানির জন্য বাল্বটা শুধু দরকার, ফুল নয়, ওগুলো বাতিল। গোটা ব্যাপারটা তদারকি করছে একজন নিগ্রো। সরি, এই আবর্জনার মধ্যে দিয়ে নিয়ে আসতে হলো, বুমার বললেন। গন্ধ অসহ্য লাগছে, তাই না? প্রশ্নের জবাব দিল না কেউ। রবিন জিজ্ঞেস করলো, বন থেকে তুলে আনেন না আপনি, তাই না? আগে আনতাম, এখন যায় না। তবে যদি খবর পাই যে এমন কোনো গাছের দেখা পাওয়া গেছে সেটা তুলে আনতে পাকা হাত দরকার, তাহলে যেতে হয়। বয়স হয়েছে তো, আগের মতো আর বনে বনে ঘুরতে পারি না। গাছের মগডাল থেকে অর্কিড পেড়ে আনতে টার্জান হওয়া দরকার। অর্কিডের দাম বাড়ে তার দুষ্প্রাপ্যতার উপর, তাই আমি নিজে জন্মাই, যেটা আরো দুর্লভ। বন থেকে তুলে আনার চেয়ে কাজটা কম কঠিন ভেবো না। অর্কিডের পেছনে খাটনি আছে, বন থেকে তুলে আনা হলেও। আনার কষ্ট তো আছেই, তারপরেও প্রচুর ঝামেলা। হাজার রকমের পোকামাকড় ঢুকে বসে থাকে এর মধ্যে। বিষাক্ত সাপ আর ট্যারান্টুলার মতো ভয়াবহ মাকড়সা বাসা বাঁধে। রপ্তানি করার আগে কেমিক্যাল আর বিষ দিয়ে সেগুলোকে মেরে সাফ করতে হয়। মারাত্মক পেস্ট ছড়ানোর ভয়ে অর্কিড আমদানি নিষিদ্ধ অনেক দেশে। চৌবাচ্চার পানিতে ফেলে কি পোকামাকড় পরিষ্কার করা হচ্ছে? হ্যাঁ, বিষ মেশানো আছে পানিতে। তাতে বাল্ব নষ্ট হয় না? না। আচ্ছা, বাল্বই বা রপ্তানি করতে হবে কেন? বীজ নিয়ে গিয়ে হট হাউসে জন্মানো যায় না? যায়, তবে ভালো হয় না। রং নষ্ট হয়, সুগন্ধ কমে যায়, কিংবা একেবারেই থাকে না। এই দুটো না থাকলে আর অর্কিডের কি দরকার? হ্যাঁ, কদরই তো হলো এর সৌন্দর্যের। সেজন্যই বন থেকে তুলে আনা বাল্বের চাহিদা অনেক বেশি। এই অস্বাভাবিক ব্যবসায় এলেন কেন, জানতে চাইল কিশোর। হাসলেন বুমার। মানুষের তো কত রকম হবি থাকে। কেউ জমায় ডাক টিকেট, কেউ জীবাশ্ম, কেউ বা আবার দেশলাইয়ের কাঠির মতো অতি সাধারণ জিনিস। আর আমি জমাই অর্কিড। আর সেটা জমাতে হলে অর্কিডের জন্মস্থানের চেয়ে ভালো জায়গা আর কোথায় আছে বলো? অর্কিড আমার নেশা। দেশে থেকে এই হবি পূরণ করতে গেলে অনেক খরচ। আমার মতো লোকের পক্ষে সেটা সম্ভবই না। এখানে আসাতে হবিও পূরণ হচ্ছে, আবার ব্যবসাও করতে পারছি। নিজেকে তো ভাগ্যবান মনে করি আমি। বহু বছর আগে বিশ্ববিদ্যালয়ের পড়া যখন শেষ করলাম, দুনিয়া ঘুরে দেখার জন্যে বাবা কিছু টাকা ধরিয়ে দিলেন আমার হাতে। তখনকার বার্মা, আজকের মিয়ানমারে গিয়ে প্রথম অর্কিড দেখলাম আমি। মনে প্রাণে আমি একজন ন্যাচারালিস্ট। ওই নীল ফুলটা দেখে মনে হলো এত সুন্দর জিনিস আর জীবনে দেখিনি। যাই হোক, পৃথিবী ভ্রমণ শেষ করে আমি বাড়ি ফেরার অল্প কিছুদিন পরেই বাবা মারা গেলেন। ততদিনে অর্কিড জন্মানোর নেশায় পেয়ে বসেছে আমাকে। আবিষ্কার করলাম হট হাউসে ফুল ভালো হয় না। একদিন এক অ্যাক্সিডেন্টে হট হাউসটা নষ্ট হয়ে গেল। ভাবলাম মেরামতের পেছনে আর টাকা খরচ না করে বরং আমাজনেই চলে যাই, যেখানে অর্কিড জন্মানোর জন্য কৃত্রিম উত্তাপের দরকার হবে না। লিভিং রুমে ওদের নিয়ে এলেন বুমার। লম্বা একটা ঘর, বাঁশের তৈরি অতি সাধারণ কিছু আরামদায়ক আসবাব দিয়ে সাজানো। এদিকে দেয়াল ঘেঁষে রাখা কয়েকটা ধাতব ক্যাবিনেট। কাচের সুরক্ষিত বাক্সে ভরে রাখা হয়েছে ঝলমলে রঙের নানা রকম পাখি আর প্রজাতির স্টাফ করা দেহ। কি খেতে চান? ওমরকে জিজ্ঞেস করলেন বুমার। হুইস্কি, জিন, নাকি কোমল কিছু? ওই যে টেবিলে লাইম জুস দেখতে পাচ্ছি, হাত তুলে দেখালো ওমর। ওটা হলেই চলবে। গন্ধ কিসের? খারাপ লাগছে? সরি, কিছু করার নেই, ওষুধের গন্ধ।
এটা বাদ দিতে হলে পোকামাকড়ের কামড় খেতে হবে। ভাববেন না, খুব তাড়াতাড়ি সহ্য হয়ে যাবে। ওমরকে লাইম জুস আর 3 গোয়েন্দাকে আনারসের রস ঢেলে দিলেন বুমার। একাই থাকেন নাকি এখানে আপনি, জানতে চাইলো ওমর। একা কোথায়, চাকর বাকর আছে, বেশিরভাগই ইন্ডিয়ান। বাবুর্চিটা ফিরিঙ্গি, বাবা ফরাসি, মা ইন্ডিয়ান। ভালো রান্না করে, বাড়ির দেখাশোনা, শ্রমিকদের কাজে তদারকি সব করে একজন নিগ্রো। বাড়ি যেতে কখনো ইচ্ছে করে না আপনার, জিজ্ঞেস করলো রবিন। বুমারের কথা শুনতে ভালো লাগছে তার। না, বাড়ি শুধু একটা অতীত স্মৃতি। এখানে এত বেশি দিন আছি আমি, জীবনের ধারাটাই পাল্টে গেছে। তাতে অখুশি নই আমি। এ জীবনই আমার পছন্দ। যেটা পছন্দ সেটা বদলাতেই বা যাবো কেন বলো? সভ্য পৃথিবী বলতে যা বোঝায় সেই সব দুর্ভাবনা, ঝামেলা, যন্ত্রণার কোনোটাই নেই এখানে। বড় আরামে আছি। কাজকর্ম ঘাড়ের উপর চেপে থাকে না। আজ যেটা করতে পারলাম না, ঠিক আছে কাল করব। কাল না পারলে পরশু, না পারলে পরের হপ্তায়, পরের মাসে কিংবা পরের বছর। একেবারে না পারলেও কোনো অসুবিধে নেই, মস্ত কোনো ক্ষতি হয়ে যাবে না। জঙ্গল মানুষকে হয় খুন করে, নয়তো গোলাম বানায়। আমাকে গোলাম বানিয়েছে। আমি এখন আমাজন ছাড়া কিছু ভাবতেই পারি না। হাসলো ওমর। বুঝলাম, গোলাম হয়ে মনিবের কাছ থেকে পাচ্ছেন নিশ্চয়ই অনেক বেশি, তাই না? সেটা তো বটেই, নাহলে কি আছি? তা কত বড় আপনার এই মনিবটি? আমাজনের মুখ থেকে শুরু করে পেরুর ইকুয়েটো পর্যন্ত 3000 মাইল নদীর দুতীরে এই গভীর জঙ্গল। আন্দাজ করুন এখন কত বড়। ভাববেন না বিদেশি শুধু আমি আছি এখানে, পৃথিবীর অনেক দেশের লোক, এমনকি নাকুচু ফরাসি আর ইংরেজও আছে অনেক। জায়গাটা বাস্তুহারা, ভাগ্যান্বেষী আর অপরাধীদের স্বর্গরাজ্য। বুনো জানোয়ারের সঙ্গে মিলেমিশে নিশ্চিন্তে বেশ আরামেই আছে এরা। টাকা কামানোর ধান্দায় এদের অনেকেই খুঁজে বেড়ায় সোনারূপা আর পান্নার খনি। সফল প্রায় কেউই হয় না। কেউ কেউ কিছুই না পেয়ে হতাশায় ভেঙে পড়ে, দেশে ফিরে যেতে চায়। কিন্তু সঙ্গে করে আনা টাকা পয়সা তখন সব শেষ। ভাড়ার টাকাটাও আর জোগাড় করতে পারে না, বাধ্য হয়ে পড়ে থাকতে হয়। দেশে ফেরার স্বপ্ন দেখে কেবল, যেতে আর পারে না। জোরে এক নিঃশ্বাস ফেললেন প্রকৃতি প্রেমিক। অনেক বকবক করলাম, এখন বলুন কি কারণে এই অধমের এখানে আগমন আপনার? আমেরিকা থেকে আমার এজেন্ট জানিয়েছে আপনারা আসছেন। কেন আসছেন এটা স্পষ্ট করেনি। অহেতুক কাশি দিল ওমর, যেন গলা পরিষ্কারের চেষ্টা। আমেরিকায় একটা প্রতিষ্ঠান করেছি আমরা, এই 4 জন, ওকিমুরো কর্পোরেশন। আমাদের মূল ব্যবসা হচ্ছে পুরনো বাতিল বিমান কিনে মেরামত করে বেশি দামে বিক্রি করা। আরও একটা ব্যবসা আছে, জন্তু জানোয়ার ধরে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় বিক্রি করা। এছাড়া টাকা রোজগারের জন্য আরো নানা রকম ধান্দা করছি আমরা। এখানে আসাটা সে ধান্দারই একটা অংশ। বুমার বুঝলেন কাজটা কি সেটা থেকে বলতে চাইছে না ওমর। তার মানে অর্কিড সংক্রান্ত নয়? না, যদিও অর্কিড ব্যবসায়ীর ছদ্মবেশেই আসতে হয়েছে আমাদের। আপনার উপর নির্ভর করতে বলা হয়েছে আমাদের। তার কারণ এখানে আপনি বহুদিন ধরে আছেন, সম্মানিত লোক। নিশ্চয়ই স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে আপনার জানাশোনা ওঠা বসা আছে। প্রয়োজনে আমাদের সহায়তা করতে পারবেন। খুশি হয়েই করব তা। কি সহায়তা চান? আমাদের প্রথম কাজ ছিল আপনার সঙ্গে পরিচিত হওয়া। হয়েছি। এখন যেতে হবে ক্রুজো আড়তে। ওঠার জন্য একটা হোটেলের নামও দেওয়া হয়েছে আমাদের, ভ্যালদেস হোটেল। ওটা নাকি ওখানকার সবচেয়ে ভালো হোটেল। তা ঠিকই বলেছে। ক্রুজো আড়তে থাকার জন্যে এর চেয়ে ভালো জায়গা আর পাবেন না। নামকা ওয়াস্তে হোটেল, আসলে ওটা একটা পোসাদা, অর্থাৎ সরাইখানা। মালিক আমাকে ভালো মতো চেনে। হোটেলটা চলে স্থানীয়দের দিয়ে, বিদেশি প্রায় আসে না। তবে গত হপ্তাহে গিয়ে অনেকদিন পর একজন আমেরিকানকে দেখে এলাম। ট্যুরিস্ট? তীক্ষ্ণ হলো ওমরের দৃষ্টি। হবে হয়তো, এখানকার লোকের কৌতূহল কম। নিজের থেকে কেউ কিছু না বললে অহেতুক নাক গলাতে যায় না। লোকটা সাধারণ ট্যুরিস্ট না অন্য কাজে এসেছে জানা যায়নি। ও, এই ক্রুজুয়ারো জায়গাটা কেমন? আহামরি কিছু নয়, তবে জঙ্গলের মধ্যে এর বেশি কিছু আশা করাটাও বোকামি। 3 গোয়েন্দার দিকে তাকালেন বুমার। আরো রস ঢেলে নাও না জগ থেকে। মূসা ছাড়া আর কেউ নিল না। অনেক খেয়েছি, কিশোর বলল।
আপনি বলুন, শুনতে ভালো লাগছে খুব। ক্রুজওয়াড়োতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? এরকম একটা জায়গায় যেমনটি হবার কথা তেমন, জবাব দিলেন বুমার। থানার দায়িত্বে আছে একজন অফিসার, ইন্টেন্ডেন্টে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে হিমশিম খায়, তবে চেষ্টার ত্রুটি করে না। এমন বুনো জায়গায় জনবল তার একেবারেই কম। তবে আমি যখন প্রথম এসেছি তার চেয়ে অবস্থা এখন অনেক ভালো। তারপরও নিজের দায়িত্ব নিজেরই নিতে হয়। স্থানীয় লোকজন, দোকানদার আর ব্যবসায়ীরা ঠিক আছে। তাদের ওখানে যারা কাজ করে, ইন্ডিয়ান, নিগ্রো আর ফিরিঙ্গিদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঝামেলা পাকায় হলো লেনারোরা, এখানকার কাউবয়। বনের বাইরে বড় বড় মাঠ আছে, ওখানে গরুর খামার। হপ্তা শেষে ছুটির দিনে ওসব খামার থেকে আমোদ ফুর্তি করতে আসে ওরা। বিয়ার কিংবা স্থানীয় মদ, আগুয়ার দিয়েন্তে খেয়ে মাতলামি করে। ওদের জায়গা দেওয়ার জন্য অনেক বার আর ড্যান্স হল আছে, আনন্দ দেওয়ার জন্য সিনেমা হলও আছে। আধুনিক সভ্যতার যত সব ছাগলামি পাগলামি সব দেখানো হয় সেই হলে। সিনেমা হলও আছে তাহলে? খবরদার, ওটার ধারে কাছে যেও না। প্রায় ছবির শেষটা আর দেখার উপায় থাকে না। মারামারি বাদে হলের মধ্যে বোতল ছড়াছড়ি চলে, তারপর শুরু হয় গোলাগুলি, ছুরি মারামারি। যে যাকে পারে পেটায়, কেউ কেয়ার করে না। কাছাকাছি কোনো পুলিশম্যান যদি পাহারায়ও থাকে, তাকিয়ে তাকিয়ে শুধু দেখে সে। সোমবার সকালে মোটামুটি শান্ত হয়ে যায় শহর। আগের রাতের কালিমা সব ঘুম দিয়ে মুছে ফেলতে চায় যেন। উইকেন্ডে কি আপনি শহরে যান? উইকেন্ড তো দূরের কথা, সোমবারেও যায় না, নেহায়েত প্রয়োজন ছাড়া। একেবারে ঠেকে না গেলে আমি শহরেই যাই না। ওরকম নরকে কে আর যেতে চায়? পরপর 3 গ্লাস আনারসের রস খেয়ে আরামের ঢেকুর তুলল মোসা। আলাপে যোগ দিল। ওখানে সবকিছুই সস্তা, বলতে থাকলেন বুমার। নইলে ব্যবসা চলবে না। লোকের ক্রয় ক্ষমতা খুব কম। ঘরবাড়ি অতি সাধারণ। কাদা আর কুপিয়ে কাটা ঘাসের কুচি মিশিয়ে মন্দ তৈরি করে দেয়াল বানানো হয়। দেয়ালের মাঝে মাঝে ফোকর, ঘরে বাতাস চলাচলের জন্যে। কেউ কেউ আবার দেয়ালে সাদা চুনকাম করে দেয়। এই ঘরের নাম এখানে তাপিয়াল। প্রসাবখানা পায়খানার ব্যবস্থা খুবই করুণ। এখান থেকে শহরে যাওয়ার রাস্তা আছে নাকি জানতে চাইল ওমর। পায়ে চলা বুনো পথ, ওই পথে এমনিতে চলা দুষ্কর। বৃষ্টি হলে তো কথাই নেই। আজ রাতটা আর যাওয়ার ঝুঁকি নিতে যাবেন না, এখানেই থেকে যান। দেখুন কাল সকালে বৃষ্টি কমে কিনা। আপনাদের আমি ঘোড়া আর গাইড দিয়ে সাহায্য করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি আপনার দেখা না পেলে বিপদেই পড়ে যেতাম। নদী পথে যাওয়া যায় না? ম্যাপে তো দেখলাম শহরটা নদী থেকে দূরে নয়। আপনার জায়গায় আমি হলে নদী পথে যাওয়ার কথা কল্পনাও করতাম না। এই ঢলের রূপ তো দেখেননি। নদী ফুলে ফেপে উঠলে ভয়ঙ্কর হয়ে ওঠে। কত রকম বিপদ যে আছে। প্লেনটাও খোয়াবেন, সাথে যানটাও। তার চেয়ে হেঁটেই যান, অনেক নিরাপদ। আপনার প্লেন নিয়ে ভাববেন না, ওটার দায়িত্ব আমার। এক মুহূর্ত থেমে দম নিলেন বুমার। অনেক কথা হলো, আপনাদের নিশ্চয়ই খিদে পেয়েছে। চলুন ডাইনিং রুমে। খাওয়ার পর যদি ইচ্ছে হয় তো আমার অর্কিডের বাগান দেখতে যাবেন। খুব দুষ্প্রাপ্য কিছু ফুল আছে আমার এখানে। যেহেতু অর্কিড ব্যবসায় ছদ্মবেশে এসেছি, হেসে বলল ওমর, ও সম্পর্কে খানিকটা ধারণা থাকা দরকার, নইলে কোথাও কোনো কথা বলতে পারবো না। এখানকার নদী সম্পর্কেও খানিকটা ধারণা থাকা উচিত, নইলে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন, মারা পড়বেন তাহলে। প্রচুর বৃষ্টির পরে এখন নদীর যে অবস্থা, এ সময়ে জলপথে কোথাও যাওয়ার চেষ্টা করা একদম ঠিক না। ওই আমেরিকান লোকটা যে ক্রুজারোতে এসেছে, সে বুঝেছে ঠেলা কাকে বলে। প্রায় জোর করে একটা লাকড়ি বওয়ার ফেরিবোট ভাড়া করে ক্রুজারো যাওয়ার চেষ্টা করেছিল। মরতে মরতে কোনো মতে পুয়ের্তো ভেকুতে পৌঁছার পর কিছুতেই আর সামনে এগোতে রাজি হয়নি নৌকার মাঝিরা। এখান থেকে জায়গাটা 20 মাইল ভাটিতে। বাকি পথ শেষে বনের ভেতর দিয়ে হেঁটে পার হয়েছে ওই লোক। সেজন্যই বলছি, দুঃসাহস দেখানোর বোকামি করতে যাবেন না। বিপদ আরো আছে নদীতে। মারাত্মক পিরানার কথা তো নিশ্চয়ই শুনেছেন। আর একটা বিপজ্জনক প্রাণী আছে হুরারা নদীতে, টেম্বলাডোরেস। খাইছে, আটকে উঠল মুসা। ওটা আবার কি, প্রাগৈতিহাসিক প্রাণী নাকি? আজও টিকে আছে? হাসতে লাগলেন বুমার। নাম শুনে ওরকমই লাগে বটে, তাই না? ও হলো বান মাছ, বৈদ্যুতিক বান।
ইলেকট্রিক শক দিয়ে ঘোড়াকে চিৎ করে ফেলতে পারে। মানুষের কি হবে বোঝো? বুঝলাম। নিরাশ হয়ে গেল মোসা। নদীতে সাঁতার কাটার আশা খতম। ভেবেছিলাম বৃষ্টি কমলে একদিন চুটিয়ে সাঁতার কাটবো, মাছ ধরবো। তার হলো না। সাঁতার কাটতে না পারলেও মাছ ধরায় কোনো অসুবিধা নেই, প্রচুর আছে, ফেললেই খায়। কেবল বড়শিতে পিরানহা আর বান মাছ উঠে এলে হাত দিয়ে না ধরলেই হলো। কিশোররা কেন এসেছে এই জঙ্গলে জানতে হলে পিছিয়ে আসতে হবে 7টা দিন। রকি বিচ, রোদ ঝলমলে এক সুন্দর সকাল। 3 গোয়েন্দা আর ওমরকে খবর দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন গোয়েন্দা ভিক্টর সাইমন। আরাম করে বসো, বললেন তিনি, অনেক কথা আছে। চেয়ার টেনে বসলো কিশোর, হাসলো। কোনো তদন্তের কাজ দেবেন মনে হচ্ছে? তদন্ত এবং অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার আগেই ভাবা উচিত ছিল আমার। ওমর ভাইকে আমাদের সঙ্গে আসতে বলেছেন যখন। মিস্টার সাইমনও হাসলেন। কেন, অ্যাডভেঞ্চার ছাড়া আর কিছু পারে নাও? পারবে না কেন, আমি সে কথা বলছি না। ওমর ভাই মানেই তো প্লেন, আর প্লেন মানে দূরের পাল্লা। তা ঠিক, এবারের পাল্লাটাও দূরেরই। মুসার দিকে তাকালেন তিনি। কি খাবে তুমি? বিগলিত হাসি হাসলো মোসা। যা খুশি দিতে বলুন কিমকে। আপনার ফোন পেয়ে ছুটে চলে এসেছি। সকালের নাস্তাটাও ঠিক মতো করতে পারিনি। ভিয়েতনামি বাবুর্চি কাম হাউসকিপার নিশান জাম কিমকে ডাকলেন সাইমন। বললেন, ওদের খাবার দাও। হাত নাড়ল ওমর। আমার কিচ্ছু লাগবে না। আমি মুসার মতো তাড়াহুড়ো করিনি। আরে কিছু তো খাও, সাইমন বললেন। না স্যার, আমি কিছু খাবো না। ঠিক আছে কিম, আমাকে একটা কোকই দাও। কিশোর আর রবিনও শুধু কোক চাইল। মুসা তাকালো কিমের দিকে। কিম ভাই, দোহাই তোমার, ভালো কিছু থাকলে দাও। দয়া করে ইঁদুর কিংবা চামচিকের স্যুপ আমাকে দিয়ে টেস্ট করাতে এনো না এখন। এই 7 সকালে গিলতে পারবো না। মনে ব্যথা পেয়ে মুখ কালো করে ফেললো কিম। আমি শুধু আজে বাজে জিনিসই খাওয়াই তোমাদের, না? অনেকটা রাগ করেই বেরিয়ে চলে গেল সে। ফিরে এলো ঠিক 3 মিনিটের মাথায়। তার মানে খাবার নিয়ে তৈরি হয়ে বসেছিল সে। বিশাল ট্রেটা নামিয়ে রাখলো টেবিলে। প্লেটে করে যা এনেছে দেখে হা হয়ে গেল 3 গোয়েন্দার মুখ। 11 রকমের কেক। পৃথিবীর 11টি দেশের মানুষ যেমন করে বানায় তেমন। গত 3 দিনে এগুলো বানানো শিখেছে সে। বসে বসে বানিয়েছে আর জমিয়েছে। খাওয়ানোর লোক পাচ্ছিল না, আজ পেয়েছে সুযোগ। কিশোর আর রবিন 2 হাত তুলে নানা করেও নিস্তার পেল না। সবগুলো কেক থেকে খুব ছোট ছোট 11টা করে টুকরো চেখে দেখতেই হলো। ভয়ে ওমর গিয়ে বসে রইল বাথরুমে। অনেক দেরি করে বেরোলো যাতে কিম ট্রে নিয়ে চলে যায়। কিন্তু কিমের ধৈর্যের কোনো শেষ নেই, দাঁড়িয়েই আছে। এমন অনুরোধ শুরু করলো, কি আর করে বেচারা ওমর। মুসা যে কি পরিমাণ খেলো সেটা আর বলার প্রয়োজন নেই। একটা কথা বললেই অনুমান করা যাবে। চেয়ারে সোজা হয়ে বসতে পারলো না সে। গিয়ে আতশোয়া হয়ে পড়লো কোণের ইজি চেয়ারে। মুসার কথায় মনে যে দুঃখ পেয়েছিল কিম, সেটার আর চিহ্নমাত্র রইল না চেহারায়। সন্তুষ্ট হয়ে হাসি মুখে শূন্য ট্রে আর গ্লাস প্লেটগুলো নিয়ে চলে গেল সে। বেরোনোর আগে বলে গেল, দুপুরে না খেয়ে যাওয়া চলবে না। প্রমাদ গুনল রবিন আর কিশোর। শুরুতে কেক খাইয়ে ওদের বিশেষ অর্জন করেছে কিম। দুপুরে হয়তো কুকুরের মাংসের কাবাব এনে হাজির করবে। ভিয়েতনামি আর কোরিয়ানরা তো কুকুর খাওয়ার জম। মনে মনে প্রতিজ্ঞা করে ফেলল, যত ভালো রান্নাই করুক কোন ধরনের মাংসের দিকে হাত বাড়াবে না আজ। শাকসবজি হলে খাবে, নইলে বাদ। ওমরের দিকে তাকিয়ে হাসলেন সাইমন। ইচ্ছে করলে সিগারেট ধরাতে পারো। না, ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, কম খায়। হ্যাঁ, খুব ভালো। যে জিনিসে কোনো উপকার নেই, শুধু ক্ষতি, সেটাকে আঁকড়ে ধরে রেখে লাভ কি বলো? যাকে, এবার শোনো, আমার একটা কাজ করে দিতে হবে তোমাদের। বলুন। একজন ব্ল্যাকমেইলারকে খুঁজে বের করে দিতে হবে। কি নাম? পল ভ্যালেন্তি। তার জন্য প্লেনের কি দরকার আছে? আচ্ছা, গোড়া থেকেই বলি। 44 বছর আগে পেরুর লিমাতে জন্মগ্রহণ করেছিল পল ভ্যালেন্তি। বাবা দূতাবাসে চাকরি করত। এদেশ সেদেশ ঘুরতে ঘুরতে একদিন আমেরিকায় এসে হাজির হলো। ভ্যালেন্তির বয়স তখন 12।
কয়েক বছর পর বদলি হয়ে আমেরিকা থেকে রোমানিয়ায় চলে গেল ওর বাবা, কিন্তু ছেলেকে আমেরিকাতেই রেখে গেল লেখাপড়া করার জন্যে। ব্রিলিয়ান্ট ছাত্র ভ্যালেন্তি, খুব ভালো মতো পাশ টাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হলো। তারপর গবেষণায় সুবিধা হবে বলে চাকরি নিল একটা বড় ওষুধ কোম্পানিতে, রেমন অ্যান্ড রেমন। আরে বাবা, ভুরু কুচকে ফেললো রবিন, ও তো বিশাল কোম্পানি। মাথা ঝাঁকালেন সাইমন। হ্যাঁ, ওটার ম্যানেজিং ডিরেক্টর আমার একজন বন্ধু, নাম বিলিয়ার্ড জেমন। সেই এসে আমাকে জানিয়েছে সব। যাই হোক, ভালো কাজের জন্যে প্রমোশন পেয়ে দ্রুত উপরে উঠে গেল ভ্যালেন্তি। কর্তা ব্যক্তিরা তার উপর অনেক খুশি, কিন্তু ওর মনে হতে থাকলো ওকে তারা ঠকাচ্ছে। বেশি বেতন চাইলো সে, সর্বোচ্চ বেতন দেওয়া হচ্ছে তখন তাকে। তক্ষুনি আর বাড়ানো সম্ভব নয়। ওসব বুঝিটুঝি না, বেতন চায়। ভ্যালেন্টিও চাপাচাপি শুরু করলো। এক পর্যায়ে রাগ করে চাকরি দিল ছেড়ে, এবং তারপর উধাও। একজন ভালো কাজের লোককে হারিয়ে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার ছিল না কোম্পানির। সেটা মাসখানেক আগের ঘটনা। দিন চারেক আগে বিলিয়ার্ডের কাছে এক চিঠি এসেছে। পল ভ্যালেন্টি লিখেছে, জানিয়েছে তার কাছে গোটা তিনেক ওষুধের ফর্মুলা আছে, যেগুলো রেমন কোম্পানির এদানিংকার আবিষ্কার, ক্যান্সারের ওষুধ। যাওয়ার সময় চুরি করে নিয়ে গেছে সে। ল্যাবরেটরির চিফ সেই ছিল বলে নিয়ে যাওয়া সহজ হয়েছে। মাত্র 1 মাস আগের ঘটনা, তাই ওগুলোর খোঁজও পড়েনি। খোয়া যে গেছে সেটাও জানা যায়নি। চিঠি পেয়ে টনক নড়ল। খোঁজ খোঁজ খোঁজ, পাওয়া গেল না ওগুলো। বোঝা গেল মিথ্যা কথা লেখেনি ভ্যালেন্টি। ও কি চায় জানতে চাইল ওমর। টাকা। কত? $20 লাখ। শীষ দিয়ে উঠল ওমর। এত? ফর্মুলাগুলোর দাম আরো অনেক বেশি। ইচ্ছে করলে 10 গুণ দামে অন্য কোম্পানির কাছে বেচে দিতে পারে ভ্যালেন্টি, সেই হুমকিই দিয়েছে। টাকাটা তো তাহলে ওকে দিয়ে দিলেই পারে কোম্পানি। তা পারে, দিতে ওদের আপত্তিও নেই। কিন্তু ব্ল্যাকমেইলারকে বিশ্বাস কি? যদি টাকা পাওয়ার পরেও ফর্মুলা ফেরত না দেয়, মোচড় দিয়ে আরো টাকা চায়। ব্ল্যাকমেইলার সাধারণত যা করে আর কি। বুঝলাম। টাকা না দিলেও সমস্যা, অন্য কোম্পানির কাছে বেচে দেবে ভ্যালেন্টি। পুলিশের কাছে যায় না কেন তাহলে? এমন গেলে খুব একটা লাভ হবে না, বরং ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ার ভয় থাকবে। অন্য কোম্পানির চর পিছু লাগবে তখন ভ্যালেন্টির। টাকা দিয়ে কিংবা খুন করে যেভাবেই হোক ওই ফর্মুলাটা হাতানোর চেষ্টা করবে। তাতে ক্ষতিটা যা হওয়ার হবে রেমন কোম্পানির। তাই ওরা চায় গোপনে গোপনে লোকটাকে খুঁজে বের করে তার কাছ থেকে কাগজগুলো আদায় করে আনতে। তার মানে আমাদেরই চেষ্টা করে দেখতে হবে। যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে। আমাকেই ধরেছিল রেমন, কিন্তু আমার সময় নেই। অগত্যা বলল আমার পরিচিত বিশ্বস্ত কাউকে দিয়ে করিয়ে দিতে। কিশোরের দিকে একবার তাকিয়ে সাইমনের দিকে ফিরল ওমর। সঙ্গে করে টাকা নিয়ে যেতে হবে নাকি আমাদের? ভ্যালেন্টি টাকাটা নিতে এলেই খপ করে মাথা নাড়লেন সাইমন। না, হত বোকা নয় সে। মনে রেখো, সাধারণ ক্রিমিনালের সঙ্গে ডিল করছি না আমরা। ভ্যালেন্টি অতিমাত্রায় বুদ্ধিমান একজন বিজ্ঞানী। আমেরিকা থেকে বেরিয়ে সোজা ইংল্যান্ডে গিয়েছিল সে। সেখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে রেখে গেছে। টাকাটা সেখানে জমা দিতে হবে। জমা দেওয়ার মাসখানেক পরে ডাকে পাঠাবে ফর্মুলাগুলো। 1 মাস সময় নেওয়ার কারণ কি জানো? লন্ডনের ব্যাংক থেকে টাকাটা তুলে সরিয়ে ফেলবে অন্য কোনো দেশের ব্যাংকে। সুইজারল্যান্ডেও নিয়ে যেতে পারে। তাকে ধরার আর কোনো উপায় থাকবে না আর। ভীষণ চালাক তো। হ্যাঁ, 15 দিন সময় দিয়েছে আমাদের। এর মধ্যে একটা বিশেষ ঠিকানায় চিঠি লিখে কোম্পানির তাকে জানাতে হবে টাকা দিতে রাজি আছে কিনা। 15 দিনের বেশি একটা দিনও সে অপেক্ষা করবে না। অন্য কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে। ঠিকানাটা কি? ক্রুজওয়াড়োর একটা পোস্ট অফিসের নম্বর। চিঠিটা সেখান থেকে জোগাড় করে নেবে সে। ক্রুজওয়াড়ো? ইজি চেয়ারে খানিকটা সোজা হলো মোসা। জিন্দেগিতেও এই নাম শুনিনি। ওমর আর অন্য 2 গোয়েন্দারও শূন্য দৃষ্টি। ওরাও শোনেনি। হাসলেন ডিটেকটিভ। আমিও শুনিনি আগে, এবার শুনলাম। ক্রুজওয়াড়ো পেরুর একটা ছোট্ট শহর। লোক সংখ্যা হচ্ছে 3000। অ্যান্ডিজ পর্বতমালার পূব ধারে পেরু, ব্রাজিল আর বলিভিয়ার সীমানা যেখানে এক হয়েছে, সেখানে রিও হুরারা নামের এক নদীর তীরে শহরটা। নদীটা রিও ম্যাদিরা নদীর একটা শাখা।
রিও ম্যাদিরা আবার আমাজনের শাখা। আমাজনের যেখান থেকে বেরিয়েছে রিও ম্যাদিরা, তার কাছেই মেনাও নামে একটা বন্দর আছে, সাগর থেকে 1000 মাইল দূরে। বন্দরটা চিনি, কিশোর বলল। আমাজন থেকে জন্তু জানোয়ার ধরে আনার সময় সেবার এই বন্দরে স্টিমারে উঠেছিলাম। মাথা ঝাঁকালেন সাইমন। অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো ওমর। জঙ্গলের এত গভীরে ঢুকে যাওয়ার কারণ কি ওর? শুকনো হাসি হাসলেন সাইমন। সহজ, পেরু ওর জন্মস্থান। নিশ্চয়ই ক্রুজওয়াড়োতেও গিয়েছিল। চেনা জায়গা হলে থাকতে সুবিধে। জঙ্গলের মধ্যে বলে ওখান থেকে ওকে খুঁজে বের করা খুব কঠিন কাজ। তবে ওর যাওয়ার আসল কারণ আমি যেটা সন্দেহ করছি তা হলো, ক্রুজওয়াড়োতে ও ধাওয়া খেলেই পালিয়ে চলে যাবে বলিভিয়া কিংবা ব্রাজিলে। নদীটা পেরোলেই হলো, ঢুকে যাবে অন্য দেশের সীমানায়। তখন তাকে ধরতে হলে আবার নতুন করে খোঁজা শুরু করতে হবে। মাথা ঝাঁকালো ওমর। 15 দিনে তো অসম্ভব। তৈরি হয়ে আমাদের ক্রুজওয়াড়োতে পৌঁছাতেই 7-8 দিন লেগে যাবে। তাহলে আমাদের মিশনটা হচ্ছে ভ্যালেন্টিকে খুঁজে বের করে ধরে আনতে হবে, তাই না? না, ওকে আমাদের দরকার নেই। অহেতুক ঝামেলা। ফর্মুলাগুলো কেবল উদ্ধার করে আনতে পারলেই হচ্ছে। কিশোর দিকে তাকালো ওমর। কি বলো, যাবে? আমার আপত্তি নেই, হাতে সময় আছে বেশ। রবিন? কিশোর যা বলবে তাই। মুসাকে জিজ্ঞেস করতে হলো না, নিজে থেকেই বলল। সবাই চলে যাবে আর আমি একা একা রকে বিচে পচে মরবো নাকি? হাসলো রবিন। 2বার গিয়েছি আমরা আমাজনে। না না, 3বার। আর একবার গেলে অসুবিধে নেই। সাইমন বললেন, গুড। তোমাদের খরচাপাতি সব রেমন কোম্পানি দেবে, পারিশ্রমিকও ভালোই দেবে। তোমাদের কিছু বলা লাগবে না, আমি ব্যবস্থা করে দেব সব। ঠিক আছে, তা এ ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে যে কিভাবে করব কাজটা? তার আগে বরং আরেকটা কথা বলে দিই। ফর্মুলা চুরির কথা রেমন কোম্পানি যতই চেপে রাখুক, ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। ওগুলো আদায় করে আনতে লোক পাঠাতে পারে অন্য কোম্পানি। সেই লোক হয়তো টাকার জন্য খুন করলেও দ্বিধা করবে না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো হয়তো। মাথা ঝাঁকালো ওমর। পারছি। আমাদের প্রতিপক্ষ ভেবে খুন করবে, কিংবা ভ্যালেন্টিকে খুন করে ফর্মুলাগুলো নিয়ে চলে আসবে। ওগুলো তার সঙ্গেই আছে, এ কথা কি সে বলেছে? বলেনি, তবে আমার ধারণা হাতের কাছেই রেখেছে। কখন কোথায় পালিয়ে যাওয়া লাগে তার ঠিক নেই। যে জিনিস নিয়ে কারবার সেটা কাটছাড়া করবে না সে। ফর্মুলা খুঁজতে গিয়ে আর যাই করো না কেন, খুন খারাপিতে জড়িও না। দক্ষিণ আমেরিকান জেল বড় সাংঘাতিক জায়গা। আমি জানি, ওমর বলল। আর কিছু? ড্রয়ার খুলে একটা খাম বের করে এনে দিলেন সাইমন। এর মধ্যে ভ্যালেন্টির একটা ছবি আছে, দেখে নিও, সুবিধা হবে। তখন এই খাম থেকে ছবিটা বের করলো কিশোর। রবিন আর ওমর কাত হলো ওর দিকে। ইজি চেয়ার থেকে উঠে এলো মুসা। পাসপোর্ট সাইজের ছবি। ভ্যালেন্টির চুল কালো, চোয়ালের হাড় ঠেলে বেরোনো, ডাকাত ডাকাত চেহারা। বিজ্ঞানী বলে মনেই হয় না। ক্রুজওয়াড়োতে গিয়ে কোথায় উঠবো আমরা, জানতে চাইলো ওমর। হোটেলে। তবে সরাসরি হোটেলে না গিয়ে প্রথমে আর একটা জায়গায় যাবে। সেজউইক বুমার নামে এক আমেরিকান ন্যাচারালিস্ট আছেন ওখানে। অর্কিড পাগল। তার মূল ব্যবসা হচ্ছে অর্কিড। আমেরিকায় 3টে কোম্পানি তার কাছ থেকে মাল কেনে। ফুল, প্রজাপতি, পাখি আর নানা রকম জন্তু জানোয়ার কিনে নিয়ে ফুল ব্যবসায়ী, মিউজিয়াম আর চিড়িয়াখানাকে সাপ্লাই দেয়। ওসব জিনিস বাক্স কিংবা খাঁচাই ভরে মেনাওতে পাঠিয়ে দেন বুমার। সেখান থেকে তুলে নেয় স্টিমশিপ সার্ভিসের জাহাজ, আমেরিকায় পাঠানোর ব্যবস্থা করে। আমরা কি ওদের জাহাজে করেই যাব? না, তোমরা যাবে প্লেনে করে। যে ধরনের প্লেন দরকার ভাড়া করে নিয়ে যাবে। ওরকম প্লেন তোমাদের কাছে থাকলে আর সুবিধাজনক দাম হলে সেটা কিনেও নিতে পারে রেমন কোম্পানি। কি করবে সেটা তোমরাই ভালো বুঝবে। বুমারের সঙ্গে যোগাযোগ করে কি বলবো? এখানকার এজেন্টের মাধ্যমে তোমাদের যাওয়ার খবর আগেই তাকে জানানোর ব্যবস্থা করা হবে। বলা হবে বেড়াতে যাচ্ছ তোমরা, আমাজনের ফুল আর জন্তু জানোয়ারের ব্যাপারে আগ্রহী। অবিশ্বাস করবে না কেউ। জন্তু জানোয়ার ধরার ব্যবসা আছে কিশোরের চাচা আর মুসার বাবার। আগেও গিয়েছে ওরা ও দেশে। আমি যাইনি ওদের সঙ্গে। তাতে কি, এবার যাবে। পাইলট লাগবে না ওদের, প্লেন চালাবে কি?
মৃদু হাসলো ওমর। বুঝলাম, ছদ্মবেশে যেতে হবে আমাদের, যাতে ভ্যালেন্টি বা অন্য কোম্পানির চর কিছু সন্দেহ করতে না পারে। একটা কথা তো ভেবেছেন মনে হয় না, ভ্যালেন্টিও তো ছদ্মবেশে থাকতে পারে। তাহলে ছবির সঙ্গে হয়তো ওর চেহারার মিল পাবো না। এমন কোনো কি অভ্যাস আছে তার, যেটা দেখে তাকে চিনতে পারবো? আঙুল তুললেন সাইমন। ও চেইন স্মোকার, তামাকের বাক্স, কাগজ সব সঙ্গেই থাকে, নিজে নিজে বানিয়ে খায়। অতিরিক্ত ধূমপানের ফলে সারাক্ষণই কাশে। বা হাতের মধ্যমায় একটা সোনার আংটি পরে, তবে ওটার উপর জোর দেওয়া যাবে না। ছদ্মবেশ নিতে গেলে আংটি খুলেও ফেলতে পারে। এই তো, আর কি? চুপ করে রইল ওমর। সাইমন জিজ্ঞেস করলেন, তো কবে রওনা হতে চাও? ভিসা আর অন্য কাগজপত্র রেডি হয়ে গেলেই। 2-1 দিনেই হয়ে যাবে, সব আমি করে দেব। তোমাদের এখন একটাই কাজ, একটা প্লেনের ব্যবস্থা করে ফেলা। বোমারের বাড়িতে রাতটা ভালোই কাটলো ওদের। মশারি থাকায় মশা কামড়াতে পারেনি, যদিও রাতভর মশারির বাইরে ওগুলোর ক্ষুধার্ত গুঞ্জন শুনেছে ওরা। সুযোগ পেলেই হতো কেবল, ঝাঁকঝাঁক বোমারু বিমানের মতো ডাইভ দিয়ে এসে পড়তো। ব্যাটারা ড্রাকুলার গোষ্ঠী। মাঝরাতে আধো ঘুমের মধ্যেই বিড়বিড় করেছে একবার মশা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি থেমে গেছে। আকাশ ঝকঝকে পরিষ্কার, প্রচণ্ড আঠা আঠা গরম, মাটি থেকে ভাপ উঠছে। গাছের পাতায় পানি আটকে আছে তখনও, পাখি কিংবা বানরে নাড়া দিলেই ঝরে পড়ছে। চতুর্দিকে কোলাহল, ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে হামিংবার্ড, তাদের গুঞ্জন। লক্ষ লক্ষ পোকামাকড়ের কান ঝালাপালা করা চিৎকার, ব্যাঙের ডাক, কোনোটা ভারী গমগমে, কোনোটা হাঁসের ডাকের মতো প্যাক প্যাক। নানা পাখির নানা ডাক, কেউ শীষ দিচ্ছে, কেউ গান গাইছে, কেউ চিৎকার করছে তার স্বরে। ভোরে উঠেই পায়রে চলে গেছেন বোমার, কেলাপোতে মাল তোলা তদারকের জন্যে। অর্কিডের একটা চালান যাচ্ছে, নদীতে এখন ভালো স্রোত, ম্যানওয়ে পৌঁছতে সুবিধা হবে। 6টা ঘোড়া রেডি করে রাখতে বলেছিলেন তিনি। জিন পরিয়ে সেগুলোকে তৈরি রাখা হয়েছে গোয়েন্দাদেরকে ক্রুজারও নিয়ে যাওয়ার জন্যে। 4টে ঘোড়াতে যাবে ওমর আর 3 গোয়েন্দা, একটা ঘোড়াতে মালপত্র, আর বাকি একটাতে ওদের গাইড। লোকটা শ্রমিকদের সেই নিগ্রো ফোরম্যান। ওকে গাইড হিসেবে বাছার কারণ হচ্ছে ও মোটামুটি ইংরেজি বলতে পারে। হেভিওয়েট মুষ্টিযোদ্ধার মতো শরীর, হাসি খুশি। শরীরের তুলনায় কণ্ঠস্বর খুব চাপা। নাম বোকো বা নার্দি। কোমরে ঝোলানো ম্যাচেটি। জিনিসটা নেপালিদের ভোজলির মতো এক ধরনের বড় ছুরি, ছোটখাটো তলোয়ারই বলা চলে। জঙ্গলে, বিশেষ করে রেইন ফরেস্টের মতো ঘন আর গভীর জঙ্গলগুলোতে খুবই দরকারি জিনিস। লতা ডালপাতা কেটে এগোনোর জন্য তো বটেই, নিরাপত্তার জন্যও জরুরি। পায়ের কাজ ফেলে রেখে এসে মেহমানদের ঘোড়ায় তুলে দিয়ে ওমরকে বললেন বোমার, যান, বোকো ক্রুজোয়ারোতে আপনাদের থাকার ব্যবস্থা সব করে দিয়ে তারপর ফিরবে। ওখানে কোনো অসুবিধা হলে চলে আসবেন। আপনাদের কাগজপত্র ঠিক আছে তো? আছে। তাহলে গিয়েই আগে সাব প্রিফেক্টর সাথে দেখা করে ওগুলোতে স্ট্যাম্প লাগিয়ে নেবেন। বলবেন আমার কথা, সঙ্গে সঙ্গে করে দেবে। ওর নাম সেনর আর্মিজো। এমনিতে লোক খারাপ না সে, কিন্তু তার সঙ্গে বেশি স্মার্টনেস দেখাতে গেলেই খেপে যায়। তখন তাকে নরম করা মুশকিল। তবে আপনাদের কোনো অসুবিধা হবে না, ও আমার বন্ধু। বোমারকে ধন্যবাদ দিল ওমর। রওনা হলো দলটা। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ঝোপঝাড় কেটে পরিষ্কার করে চড়া একটা ফাঁক তৈরি করা হয়েছে। এটাই রাস্তা। রাস্তাটা সোজা হয়ে গিয়েছে খুব কম জায়গা দিয়েই, এঁকে বেঁকে গেছে। নদী থেকে বেশি দূরেও সরেনি, আবার বেশি কাছেও ঘেঁষেনি। গাছপালার ফাঁক ফোকর দিয়ে মাঝে মাঝেই চোখে পড়ে পানিতে সূর্যের ঝিলিক। দুপাশ থেকে বড় বড় গাছের ডাল আর ঝোপ লতাপাতা চেপে এসে ফাঁকটা বন্ধ করে দেওয়ার ক্রমাগত হুমকি দিচ্ছে। জমি কোথাও উঁচু কোথাও নিচু। মাটির যা অবস্থা, হেঁটে যাওয়ার কথা ভাবলেও ভয় লাগে। ঘোড়ায় চলেছে অনেক কষ্টে। খুর বলে কাদায় আটকে থাকছে, পিছলাচ্ছে না। গাছের পাতায় পানি আটকে আছে। কোনো কারণে নাড়া লাগলেই বড় বড় ফোঁড়া ঝরে পড়ছে মুষলধারে বৃষ্টির মতো। বন এতটাই ঘন, মাঝখানের ফাঁকটাকে মনে হচ্ছে একটা সুড়ঙ্গ। এগিয়ে গেছে সবুজ পাহাড়ের ভেতর দিয়ে। ভয়াবহ গরম, শরীর থেকে ঘাম বেরোচ্ছে অনবরত। আঠার মতো আটকে যাচ্ছে চামড়ায়।
একরত্তি বাতাস নেই। রাস্তার পাশে ছোট্ট এক টুকরো খোলা জায়গায় একটা আদিমতম করে দেখা গেল। কয়েকজন ইন্ডিয়ান কৌতূহলী হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। সভ্যতার ছিটেফোঁটা লাগেনি এখন ওদের মধ্যে। বোকো জানালো ওরা রবার সংগ্রহ করে, অর্কিড পেলেও নিয়ে আসে, ন্যায্য দাম দিয়ে কিনে নেন বোমার। কিন্তু টাকার কোনো মূল্য নেই ওদের কাছে, মদ খেয়ে উড়িয়ে দেয়। এমনিতে ওরা শান্ত প্রকৃতির, কিন্তু মাতাল হলে যে কি করবে কোনো ঠিক ঠিকানা নেই। নীরবে এগিয়ে চলল দলটা। কথাবার্তা বিশেষ বলছে না, বলবে আর কখন? নানা রকম ঝামেলা, কত জাতের পোকা যে এসে বসছে গায়ে। কোনোটা কামড়ে দিচ্ছে, কোনোটা সুরসুরি। সেসব তাড়াতে হিমশিম খেতে হচ্ছে। সবচেয়ে যন্ত্রণাদায়ক হলো টেরানো, বড় আকারের এক জাতের ঘোড়া মাছি, প্রচণ্ড কামড় দেয়। পথের দুধারে উপরে নিচে প্রাণের ছড়াছড়ি। গাছের মাথায় তোতা আর চিয়ার কান ঝালাপালা করা চিৎকার। বিচিত্র স্বরে ডেকে উঠছে টুকান পাখি। তেল শুকিয়ে যাওয়া ফ্যানের বেয়ারিংয়ের ঘড়ঘড়ানির মতো শব্দ। ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে উজ্জ্বল রঙের হামিংবার্ড। গাছের ডালে বানরের চেঁচামেচি আর শীষ। ভেজা পচা পাতার দুর্গন্ধ ভেদ করে মাঝে মাঝে নাকে এসে লাগে নাম না জানা বুনো ফুলের সুবাস। প্রজাপতি উড়ছে নানা আকারের, নানা বর্ণের, কোথাও একা, কোথাও ঝাঁকে ঝাঁকে। মানুষের সাড়া পেয়ে হঠাৎ সামনে থেকে উড়ে চলে গেল এক টুকরো নীল মেঘ, মর্ফ প্রজাপতির ঝাঁক। বিস্ময়কর দৃশ্য। সারি দিয়ে চলে যাচ্ছে ছাতা পিঁপড়ের দল। মাথার ওপর ছাতার মতো ধরে রেখেছে নিজেদের তুলনায় অনেক বড় করে কেটে নেয়া এক টুকরো করে পাতা। কথা নেই বার্তা নেই, ছাই করে পথের পাশের ঝোপ থেকে ডানা ফড়ফড় করে উড়ে এলো অদ্ভুত চেহারার একটা বিশাল মথ। ডানার রং ধূসর, তাতে মরার খুলি আঁকা, বিষাক্ত হুল আছে। মুখে বাড়ি লাগবে দেখে ঝট করে মাথা নিচু করে ফেললো মোসা। বোকো বলল, এই মথের নাম লা সিগারা দা লা মুয়েত। অনুবাদ করলে দাঁড়ায় মৃত্যু মথ। কাউকে হুল ফোটালে নাকি কয়েক ঘন্টার মধ্যেই মারা যায় সে। সন্দেহ হলো ওমরের। জিজ্ঞেস করলো, তুমি বিশ্বাস করো এ কথা? জানি না, আমাকে তো আর কামড়ায়নি কখনো। মস্ত এক রসিকতা করে ফেলেছে ভেবে হো হো করে হেসে উঠল বোকো। অভয় দিয়ে বলল, নো হ্যাঁ কুইদাদো, অর্থাৎ ভয়ের কিছু নেই। মজার লোক, নিচু স্বরে কিশোরকে বলল রবিন। এরপর ঘটল আর একটা ঘটনা। 2 ফুট লম্বা ছোট একটা সবুজ সাপ গাছের ডাল থেকে খসে পড়ল, এবারও মোসার উপর। আঁকড়ে থাকতে পারল না, পড়ে গেল মাটিতে। লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে ম্যাচেটি দিয়ে সাপটাকে 2 টুকরো করে ফেলল বোকো। জানালো, সাপটার নাম ম্যাকাব্রিল। গাছের ডালে চুপ করে ঘুমিয়ে থাকে। কোনো বোকা যদি ওটার ঘুম ভাঙিয়ে দেয়, তার উপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দিয়ে প্রতিশোধ নিতে চায়। মুসার ভাগ্য ভালো, ওকে কামড়াতে পারেনি। সাংঘাতিক বিষ এগুলোর। বাঁচতে হলে কামড় খাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে পানিতে ঝাঁপ দিতে হবে। সাপের বিষের সঙ্গে পানির কি সম্পর্ক, এটা প্রশ্ন করলে জবাব দিতে পারল না বোকো। ওর ভাবভঙ্গিতে মনে হলো জঙ্গলে চলার পথে এসব অতি সাধারণ তুচ্ছ ঘটনা। ভিতর থেকে ঘামে ভিজছে শাক, বাইরে থেকে ভিজছে পাতার পানিতে, গায়ের সঙ্গে লেপ্টে আছে। বিরক্তিকর। বোকো বলল, এজন্যেই এখানে কেউ কাপড় গায়ে দিতে চায় না। খালি গায়ে থাকা অনেক আরামের। অবশ্যই যদি সে কোনো বোকা না হয়। আর চোখে মোসার দিকে তাকালো রবিন। নইলে ম্যাকাব্রিলের কামড় খেয়ে মরতে হবে। হেসে ফেলল কিশোর। মোসাও হাসল। এগিয়ে চলল ওরা। জঘন্য এই পথের শেষ হবে কিনা যখন ভাবতে আরম্ভ করেছে রবিন, তখনই ঘোষণা করল বোকো, পৌঁছে গেছে, আর বেশি দূর নেই। নদীর কিনারে একটা ছোট পাহাড়ের মাথা পেরোনোর সময় অন্য পারে কতগুলো বাড়িঘর চোখে পড়ল। ওটা ব্রাজিলের সীমান্ত। এপারে ওরা রয়েছে পেরুর সীমানার মধ্যে। নদীর খানিকটা উজানে 2 ভাগ হয়ে গেছে নদীটা। ওটা বলিভিয়ার সীমানা, আন্দাজ করল কিশোর। ম্যাপ দেখে মনে রেখেছে। আরো এগোনোর পর সামনে দেখা গেল কফি ক্ষেত। একধারে জঙ্গল কেটে কফির চাষ করা হয়েছে। লাল ফল ধরেছে ওগুলোতে।